আইজি পঙ্কজ দত্তের কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা সরাসরি শুনুন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির মুখে। ভালো করে শুনুন, বাংলার মানুষ আপনারা বোঝার চেষ্টা করুন। নমস্কার। আপনি বারবার বলেছিলেন যে এই যে আমাদের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে কিভাবে বটতলা থানায় নিয়ে গিয়ে হ্যাকেল করা হয়েছিল, একটু বলবেন ঠিক কি হয়েছিল ঘটনাটা? আচ্ছা, আপনি যখন মনে পড়িয়ে দিলেন একটা খুব খারাপ স্মৃতি, তখন আরেকটু বলি হুম। যে এই ঘটনাটা কিন্তু শুধু পঙ্কজ দত্তর সাথেই হচ্ছে তা নয়। হুম। সারা পশ্চিম বাংলায় এই ধরনের অবস্থা কিন্তু প্রায় প্রতিটা থানায়, বিভিন্ন থানায়, মানে এটা খুব একটা সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। হুম। সাধারণ মানুষকে বা যারা একটু প্রতিবাদ করছেন হুম। তাদের বিভিন্ন মিথ্যে মামলায় সাজিয়ে থানায় ডাকা হচ্ছে। হুম। আর থানাতে তৈরি থাকছে একটা সেট অফ সিস্টেম, যেখানে সেই মানুষগুলিকে নির্দয়ভাবে হেনস্থা করা হচ্ছে। হুম। এবং যার নাম আপনি বললেন, সারা বাংলা তাকে চেনে, হুম। সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তাকে চিনতেন, আমি চেনেন বলবো না, চিনতেন হুম। একজন সোজা মেরুদণ্ডের মানুষ হিসেবে, হুম। সোজা বক্তব্য রাখা মানুষ হিসেবে তিনি ছিলেন পঙ্কজ দত্ত। হুম। তাকে ডাকা হয়েছিল একটি মিথ্যে মামলায় জড়িয়ে। মিথ্যে মামলা শব্দটা আমি খুব সচেতন ভাবে ব্যবহার করছি। তো মহামান্য আদালত ভাবতেই পারেননি হুম। যে কোঅপারেশন পুলিশকে করা কতটা কঠিন হয়ে যায় ক্ষেত্র বিশেষে, এবং এক একজনের ক্ষেত্রে পুলিশ কোঅপারেশন নিতেই চায় না। এখানে তাই হয়েছিল। প্রথম দিন তাকে ডাকা হয়, সেদিন তার স্ত্রীর একটা অপারেশন ছিল। তিনি ইনভেস্টিগেটিং অফিসারকে ফোন করে মেসেজ করে পরের দিনের সময় চান। পরের দিন তিনি যান এবং ঠিক 12টার সময় তাকে সময় দেওয়া হয়েছিল। ইনভেস্টিগেটিং অফিসার সময় দিয়েছিলেন সাধন দাস, আমার তার নামটাও মনে আছে। যাওয়া মাত্র পঙ্কজ দত্ত এবং আমরাও গেছিলাম, আমি এবং শীর্ষেন্দু সিংহ রায় আমরাও যাই। প্রথমে গিয়ে দেখলাম ইনভেস্টিগেটিং অফিসার নেই, প্রায় 3 ঘন্টা ওনাকে বসিয়ে রাখা হয়। তারপর ইনভেস্টিগেটিং অফিসার ঢোকেন, অফিসার ইনচার্জ ঢোকেন এবং ঢুকে প্রথমে আমাদের সঙ্গে কুৎসিত ব্যবহার করে বের করে দেওয়া হয়। বটতলা থানার বাইরে ঠিক কি ঘটনা ঘটেছিল? আমি বলছি, এর প্রথম কথা হলো 6 ঘন্টা সেদিন বসিয়ে রেখে পঙ্কজ বাবুকে জল খেতে দেওয়া হয়নি, বাথরুমে যেতে দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, আমাদের চমৎকৃত হবার আরো বাকি ছিল। 6 ঘন্টা পরে সন্ধ্যে 6টার সময় যখন তিনি বেরোতে যান, তখন দেখা যায় স্থানীয় ওই এলাকার মহিলাদের নিয়ে একটা জমায়েত তৈরি করা হয়েছে 200-250 জনের। ফরচুনেটলি আমাদেরই বিশিষ্ট একজন সাংবাদিক বন্ধু রোজিনা, তিনি ওখানে গিয়ে পৌঁছন এবং তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন অন এয়ার যে পঙ্কজ বাবু যে থানায় এসেছেন আপনারা জানলেন কি করে? তারা বলেছিলেন পুলিশ আমাদের খবর দিয়ে নিয়ে এসেছে। শুধু তাই নয়, যখন রোজিনা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা জানেন পঙ্কজ বাবু কি করেছেন, বলছেন হ্যাঁ হ্যাঁ আমরা জানি, উনি আরজি করে রেপ করেছিলেন। মানে ওই মানুষগুলো সেটাও জানেন না যাদের ভর্তি দিয়ে নিয়ে আসা হয়েছে, যে কাদের নিয়ে আসা হয়েছে। তারপর তারা জুতোর মালা রেডি করে রেখেছিল, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমরা জুতোর মালা পরাবো, রেপিস্টকে আমাদের হাতে তুলে দাও, এইসব কথা বলে তারা বিরাট চিৎকার চেঁচামেচি। আমার বলার বক্তব্য এটাই যে পুলিশ সাজিয়ে রেখেছিল একদল মানুষকে যারা জানতো না পঙ্কজ বাবু কি করেছিলেন। যেখানে মানুষ একটু প্রতিবাদী হবে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হবে। কোথাও সেটা গাঁজার মামলা হতে পারে, কোথাও অস্ত্র আইনে মামলা হতে পারে, কোথাও মেয়ে দিয়ে মামলা করে দেওয়া হচ্ছে মেয়েদের বিরুদ্ধে। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি অনেকের এই মুহূর্তে নাম বলতে পারি আমি, যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা তৈরি করা হয়েছে এই মেয়ে দিয়ে। আইজি পঙ্কজ দত্তের সঙ্গে যে ঘটনা তৃণমূল ঘটিয়েছিল, একই ঘটনা এবার কার্তিক মহারাজের সঙ্গে ঘটাতে গেল। তৃণমূল জানে, পুলিশ জানে, 12-13 বছর পর এই মামলা যদি সত্যি ঘটনাও হয়, কিছুতেই তারা প্রমাণ করতে পারবে না। তাহলে কি করতে হবে? কয়েকদিনের মধ্যে কার্তিক মহারাজের সামাজিক সম্মান হরণ করো, তাকে অপমান করো, মানুষের সামনে ছোট করার চেষ্টা করো। কেন? কার্তিক